তো আমি শুরু করে দিই। আমি শুভ দীপাবলির অনেক শুভেচ্ছা, বিজয়ার শুভেচ্ছা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আমরা লাইভ শুরু করছি। আজকে আমি একটা এমন ঘটনা বলবো, দুটো ঘটনা বলবো। তার মধ্যে একটা ঘটনা হচ্ছে যে কেস সলভ হয়ে গেছিলো পুলিশের দ্বারা, সে কেসে আসামি শাস্তিও পেয়ে গেছিলো, কিন্তু মিস্ট্রি সলভ হয়নি। শুনতে খুব অবাক লাগছে, মনে হচ্ছে আমি আবার কোনো ক্রাইম মানে কোনো থ্রিলার কোনো একটা গল্প নিয়ে এসেছি। না, আমি কোনো কেস সেরকম অর্থে নিয়ে আসিনি, কারণ তোমরা আমার কাছে চিরদিনই ভয়ের কিছু শুনতে চাও, অন্যরকম কিছু শুনতে চাও। তো সেই কারণে আজকে আমি একেবারেই ওরকম কিছু নিয়ে আসিনি। আজকে ওইরকম গল্পই নিয়ে এসেছি যেটা তোমরা শুনতে চাও। কিন্তু মিস্ট্রি কিন্তু সলভ হয়নি, কিন্তু পুলিশ কেস সলভ হয়ে গেছিলো, দোষী শাস্তি পেয়ে গেছিলো। বুঝতে গেলে গল্পটা শুনতে হবে, মানে কাহিনীটা শুনতে হবে যে ঘটনাটা কি। দুই বন্ধু, বকুল এবং শিউলি, দুজনেই শহরে মানুষ হয়েছে, বড় হয়েছে, এবং শহরে মানুষ হওয়ার দরুন বকুলের শহর সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না, কিন্তু শিউলির আইডিয়া ছিল, কারণ শিউলির যেহেতু মামার বাড়ি ছিল গ্রামে, এবং দুজনেই একদম কিন্ডারগার্টেন থেকে ওরা একসঙ্গে পড়ে, দুজনে প্রচণ্ড বন্ধু। এবং বকুল শিউলিকে বারবার বলে আমার গ্রাম দেখার খুব শখ, এবং শিউলি বারবার বলে তোকে গ্রামে নিয়ে যাব। দুজনের এক্সপ্রেশন দেখে বুঝতে পারে তাদের মনের অবস্থা কেমন। তারা কি আজকে ভালো আছে? জিজ্ঞেস করতে হয় না কেমন আছিস, 1 মাস পর দেখা হলেও জিজ্ঞেস করতে হয় না। একে অপরকে দেখিয়ে বুঝতে পারে, ফোনে একে অপরের আওয়াজ শুনলেই বুঝতে পারে সে কি টেন্সড কোনো কারণে। এতটাই বোঝাপড়া, এতটাই ঘনিষ্ঠতা। ঠিক সেই মুহূর্তে একদিন আমাদের বকুলের চোখে পড়ে, আমি কমেন্টস দেখতে চাইছি না এই কারণে, কমেন্টস দেখলেই কমেন্টসের উত্তর দিতে ইচ্ছা করবে। আর বিশ্বাস মুখার্জি, হ্যালো সোনালিদি, হ্যালো সুকল্যাণ, কমেন্টস দেখলে কমেন্টসের উত্তর দিতে ইচ্ছা করবে। আর কমেন্টসের উত্তর দিতে ইচ্ছা করলে আমার কি হবে, যেহেতু ইন্টারনেট কানেকশান নিয়ে খুব চিন্তা করি, তাও দেখি। হ্যালো বিশালাক্ষী, হ্যালো সুকল্যাণ, ভালো আছি না গো, ভালো নেই বিশালাক্ষী, আমি খুব প্রবলেমে আছি। হ্যালো উর্মিদি, ওয়েলকাম টু মাই লাইভ। আসলে আমি একবার এসেছিলাম, কিছুটা বলে আবার লাইভটা কেটে দিলাম, তাই আমি গল্পটা শুরু করি। দুই বন্ধুর গল্প বলছি, বকুল আর শিউলি। আমাকে একটু বলো ভালো করে আমার আওয়াজটা শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে কিনা আমাকে। এই তো প্রিয়াঙ্কা চলে এসেছে, প্রিয়াঙ্কা মেয়েকে বলো আমি চলে এসেছি। তো বকুল আর শিউলি দুজনে একদম হরিহর আত্মা, মানে একে অপরের কষ্ট হলে বোঝে, একে অপরের দুঃখ হলে বোঝে, এবং দুজনেই শহরে মানুষ, কিন্তু শিউলির মামার বাড়ি গ্রামে। এই সূত্রে শিউলি প্রায় ঠিক আছে, অল ক্লিয়ার, থ্যাংক ইউ। তাই জন্য শিউলি মাঝে মাঝেই বলে যে চিন্তা করিস না বকুলকে, তোকে আমার গ্রাম দেখাবো। কিন্তু কিছুদিন ধরে শিউলিকে বকুল ঠিক আগের মতো পাচ্ছে না, মানে আগে যেমন একটা ভীষণ একটা আনন্দ, সবসময় উৎসাহ, সব কিছুতে পার্টিসিপেট করা, কবিতা গান নাচ যা কিছু হোক না কেন, সে কেমন একটা যেন দুমড়ে গেছে, মুচড়ে গেছে, কেমন একটা কি একটা হ্যালো কেমন একটা যেন কেমন হয়ে গেছে। তো ও মানে বুঝতে পারছে সেটা বকুল, এবং শিউলিকে বারবার জিজ্ঞেস করছে শিউলি কি হয়েছে বল, আমাকে কি হয়েছে বল, তোর রেজাল্ট এত ভালো হয়, তুই পড়াশোনায় এত ভালো রেজাল্ট করিস, তোর এরকম অবস্থা কেন? তো তোকে আমি সব বলবো, বলতে গেলেও চোখে জল চলে আসে, কিন্তু বলতে পারে না, কি একটা বলার চেষ্টা করে কিন্তু বলতে পারে না, এবং বারবার বলে আমাকে মামার বাড়ি যেতেই হবে, আমাকে মামার বাড়ি যেতে হবে। এর মধ্যে যে মামার বাড়ি যায়নি তা না, কিন্তু হয়তো বকুলের মা বাবা সেই সময় শিউলির সঙ্গে ছাড়েনি, কারণ ওরা দুজনেই স্কুলের ছাত্রী, তো সেই বয়সে অনেক সময় মা বাবা না ছাড়তেই পারে। যাই হোক, কোনো একটা গরমের ছুটিতে সোনা মাকে বলে দাও আমার তরফ থেকে অনেক অনেক আদর। কোনো একটা সময় বকুল এবং শিউলি, মানে শিউলির মামার বাড়িতে শিউলি বলে আমাকে যেতেই হবে এবার, কারণ তার কিছুদিন আগেই মানে জানুয়ারি মাস নাগাদ, জানুয়ারি না, মার্চ মাস নাগাদ একবার মামার বাড়িতে গেছিল। তারপরে যখন জুন জুলাই নাগাদ ওদের গরমের ছুটি হয়েছে, ও যাওয়ার জন্য অস্থির হয়ে যায়। তখন বকুল বলে এই তুই আমায় কথা দিয়েছিলি না,
তুই মামার বাড়িতে নিয়ে যাবি, তুই গ্রামের বাড়ি দেখাবি। তা বলে হ্যাঁ কথা তো দিয়েছিলাম, কিন্তু আমি একটু সমস্যায় পড়ে আছি, তোর কি মানে তোকে আমি ঠিক মতো সময় দিতে পারবো না। বলে তোর সময় দেওয়ার দরকার নেই, গ্রাম তো আমি ঠিক ঘুরে ঘুরে নেব, আমি জঙ্গলে বন বাজারে ঘুরবো, আমি সোদা মাটির গন্ধ শুকবো, আমি বাঁশ বাগানে ঘুরবো, আমি পুকুর পাড়ে বসবো, নদীর ধারে বসে জলে পা চুববো, অনেক রকম কল্পনা, যে গ্রাম নিয়ে ওর অনেক কল্পনা। ফ্রেশ অক্সিজেন আমি নিয়ে আসবো, আমি ইনহেল করব ফ্রেশ অক্সিজেন, যেটা শহরে পাই না, এত দূষণ, আমাকে নিয়েছো। একরকম জোর করেই বকুল শিউলির সঙ্গে মামার বাড়ি সেবা চলে যায় গরমের ছুটিতে। আসলে দুজনের বন্ধুত্বটাই এত, দুজনের আন্ডারস্ট্যান্ডিংয়ে এত, যে দুজনের খুব জোর চলতো। তো চলে যাওয়ার পর দেখে যে মামার বাড়িতে তো আদর যত্নের শেষ নেই, সব কিছু সেই কাঁসার বাটিতে, মুড়ি থেকে আরম্ভ করে নানা রকম, সকাল হলেই মুড়ি মাখা, ফল, গরমের ছুটি বলে আম, মানে নানা রকমের ফল, মানে আম, কাঁঠাল, সেই নিয়ে বসা, দুপুরবেলা নানা রকমের রান্না, একদম গ্রামের বাড়ির সেই জমি থেকে সবজি এনে খাওয়ানো। মানে বকুল ভাবতেই পারিনি যে গ্রাম এত সুন্দর হয়, এত আন্তরিক হয়। হ্যাঁ, ওর কাছে এই মাটির রাস্তা বা খুব একটা যে বাড়িটা ভালো নয়, ভাঙা ভাঙা বাড়ি, সেগুলো ওর কাছে কোনো ম্যাটারই করছে না। এসি নেই, সেটা ওর কাছে ম্যাটারই করছে না, কারণ এত সুন্দর হাওয়া, সেখানে এসির প্রয়োজন হয় না। এবং ও কিন্তু ওর মতো বিন্দাস আছে, বাড়ির লোকেদের সঙ্গে বেশ মিশে গেছে, কারণ বকুল খুব মিশুকে ছিল। কিন্তু বকুল একটা জিনিস লক্ষ্য করছিল, যাকে কেন্দ্র করে ওর এখানে আসা, শিউলি, ওকে সময় খুব একটা দিচ্ছে না। মাঝে মাঝেই যেন কেন ও একটা কোথায় হারিয়ে যাচ্ছে, তারপরে এসে আড়ালে মনে হচ্ছে যেন কান্নাকাটি করে বেরিয়েছে, চোখটা যেন ফোলা ফোলা। এবং বারবার জিজ্ঞেস করাতে ও বারবার বলে যে আমি এখানে একটা কাজে এসেছি। তখন বলে কোনো কি কাজে এসেছিস? তাও বলে যে তোকে বলবো। আবার নিজেদের মধ্যে ঠিক হয়ে যায়, আবার ও জোর করে হয়তো, কিন্তু বুঝতে পারে বকুল যে শিউলি যে হাসিটা হাসছে সেটা শুধুমাত্র লোক দেখানো হাসি, ওকে খুশি করার জন্য হাসি। ওর ভিতরটায় কোনো একটা তোলপাড় চলছে, কোনো একটা ঝড় চলছে। এইবার একদিন রাত্রিবেলায় অনেক রাত হয়ে গেছে, গ্রামে মানুষরা সাধারণত রাত্রি ঘুমিয়ে পড়ে, ভোরবেলায় ওঠে। সেদিন অনেক রাত হয়ে গেছে এবং কিছুটা বিরক্ত হই শিউলি, যখন বকুল এক নাগারে কথা বলে যাচ্ছে, তখন বলে তুই ঘুমোতে যা, আমি একটু পরে আসছি। তারপর তুই কোথায় যাবি বল, তুই যেখানে যাবি আমি সেখানে যাবো। তা বলে যে না, তোর যাওয়া হবে না এখানটা, আমি যাচ্ছি তো। তারপরে যখন কোনো মতেই ও শোনে না, বলে না আমি যাবো, তখন একটু ধমকের স্বরেই বলে, দেখ গ্রামের আনাচে কানাচে কোথায় সাপ, কোথায় কি, কোথায় কাদা, সেটা আমি জানি, তুই জানিস না, তুই কখনো গ্রামে আসিসনি, তুই জেদ করিস না, তুই যা গিয়ে ঘুমো, আমি আসছি। কিন্তু একটা কথা, যে ওদের ঘরটা ছিল গ্রামের রাস্তার উপরে, অনেকটা রাস্তার উপরে। তো বারবার ওকে বলে বকুলকে, শিউলি তুই দরজাটা কিন্তু লক করে শুস, এবং এবং সরি, এবং কি আমি যখনই আসবো আমি তোকে নক করবো, তুই দরজাটা, দেখো চুরিতে আমার, হ্যাঁ হ্যাঁ সুস্মিতা তুমি এসেছো, দেখো না চুরিতে আমার চুল আটকে গেছে। আমাকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ। চুল চুরিতে আমার আটকে গেছে বেতারা। আচ্ছা, তো বলে যে তুই যদি দরজাটা লক করে শুয়ে থাকিস, আমি আসছি। তো একা একা ঘরে কিন্তু দরজা খুলে শুস না, কারণ এই দরজাটা ওদের রাস্তার সঙ্গে কানেক্টেড, বাড়ির লোকও বুঝতে পারবে না যে ওদের একটা বারান্দা দিয়ে দরজাটা আছে, যে যদি কেউ বাড়ি থেকে ঢুকে পড়ে, যতই হোক না কেন অচেনা জায়গা। তো ঠিক আছে, ও গিয়ে শুয়ে পড়ে। তারপরে কিছুক্ষণ, অনেকক্ষণ পর ও ঘুমের যখন ঘোরে, তখন হঠাৎ করে ওর মনে হয় যে পাশে এসে কেউ একজন ঘুমোলো। হ্যালো অবিতা। তো কেউ একজন ঘুমোচ্ছে পাশে একজন, তখন বলে এই শিউলি এতক্ষণে তোর আসার সময় হলো? তো ও শিউলি শুধুমাত্র তাই বলে একটা কথা, একটা গলাটা যেন ভারী ভারী কেমন একটা লাগে। তখন ও এত ঘুমের ঘোর বকুলে, কিন্তু তাও ওর কান এড়িয়ে যায় না
যে ওর বন্ধু যে কিনা সবসময় হ্যাঁ 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 করে হাসে, গল্প করে, পিছিয়ে লাগে, একটা অন্য মুডে থাকার মতন মানুষ, সে একটা ভারী ভারী গলায় ওকে বলছে। তা বল, তুই আমাকে বলেছিলি না যে তোর কি হয়েছে, তুই আমাকে বলবি, আমি তো কালকেই চলে যাব, তুই কিন্তু আমাকে এখনো বললি না, আর তুই যতক্ষণ না বলবি ততক্ষণ কিন্তু আমি এখান থেকে যাবো না তোকে এই অবস্থায় ফেলে। তা বললো যে না তুই চলে যা, আমার যাওয়া হবে না। তবে তাই হয় নাকি, তুই বলেছিলি যে আমি কদিন পরে যাব, কিন্তু তাই বলে তুই যাওয়া হবে না বলতে হবে না, তুই আমাকে বল কি হয়েছে বল। কিন্তু ও না এত ঘুমের ঘোর যে ও যে ওকে খুব জোর করবে এগুলো আধো আধো গলায় বলছে, যে আবার ঘুমিয়ে গেছে। যখন ঘুম থেকে উঠছে তখন দেখছে শিউলি ওকে একটা কি বলে যাচ্ছে গল্প। তখন বকুল পাশবালিশটা নিয়ে যেটা শুনতে পায় সেটা হচ্ছে শিউলি বলছে যে জানিস তো বকুল, আমার জীবনে সব থেকে বড় ভুল অমিতকে ভালোবাসা। তা বলছে অমিতকে? তা বলছে অমিত হচ্ছে যে সম্পর্কটা বললো, যে পরিচয়টা দিল, অর্থাৎ পাশের বাড়ির ওদেরই দূর সম্পর্কের একটা আত্মীয়, তার ছেলে। ওকেও দেখেওছে, ওদের বাড়িতেই একদিন এসছিল, কারণ বললাম না গরমের ছুটিতে গেছে ওরা। একটা তার 3 মাস আগেই যা মার্চ মাসে শিউলি এসেছিল গ্রামের বাড়িতে, তখন বকুল আসতে পারেনি, হয়তো মা বাবা ছাড়েনি। এবার গরমের ছুটিতে যখন এসছে, আম কাঁঠাল সব কিছুই তো ওদের চলছে, নানা রকম খাবার, তালের বড়া সমস্ত চলছে। তার সঙ্গে সঙ্গে এইগুলো মানে কি বলবো, মানে নানা যত রকম খাবার আছে সব তো চলছে। আত্মীয়দের সঙ্গেও দেখা হচ্ছে, সবাই দেখতে আসছে যে শহর থেকে ওর বন্ধু এসছে, বকুলের বন্ধু এসছে। তখন বললো ওই অমিত যে লম্বা মতন? তা বললো হ্যাঁ, আমার খুব ভুল হয়ে গেছে। তখন বকুল বললো কি ভুল হয়েছে? এতই ঘরটা অন্ধকার যে শিউলি যে কাঁদছে, চোখটা দেখা যাচ্ছে না, কিন্তু একটা সর্দি টানার একটা আওয়াজ, কোথাও একটা ভেজা ভেজা আওয়াজ বুঝতে পারছে। ঘরটা অন্ধকার করে শুয়ে আছে। তখন বলে যে আজকে থেকে 2 বছর ধরে আমাদের সম্পর্ক, মানে একটু একটু করে ভালো লাগা, এবং এই মামার বাড়ি আসার সূত্রে আমার ওর সঙ্গে আলাপ। এবং আমি প্রথমে যে সম্পর্কে জড়াতে চেয়েছিলাম তা না, কারণ গ্রাম 2 দিনের জন্য ভালো আমার কাছে, কিন্তু শহরের ফেসিলিটি যারা পেয়েছে তারা কি আর গ্রামে থাকতে চায়? কিন্তু ভালোবাসা একটা এমনই জিনিস যে সেটা ওই গতানুগতিক নিয়ম ফর্মুলা মেনে হয় না। আমি কখন যে অমিতকে ভালোবেসে ফেলেছিলাম সেটাও আমি জানি না। এমন কিছু যে করিতকর্মা তাও নয়, কিন্তু অমিত খুব ভালো গান করতো, এবং ওই গান, ওই যে বললাম না মানে ওই শিউলি প্রত্যেকটা স্কুলের প্রতিটা গান, কবিতা, এইসব প্রোগ্রামে পার্টিসিপেট করতো, ভীষণ উৎসাহ ছিল, ওর গানের প্রতি খুব আকর্ষণ ছিল। তো অমিত খুব ভালো গান করতো, প্রথম গানেও মুগ্ধ হয়, এবং অল্প বয়স ভালো লেগে গেছিল। কিন্তু এই মার্চ মাসে যখন আসে তখন ওর সঙ্গে অমিতের সম্পর্কটা খুব ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতর হয়ে যায়, এবং তার ফলস্বরূপ ওর প্রেগনেন্সি আসে। এই কথাটা মানে ও বলে, তখন বলে যে কি, তাই বলে তুই টেস্ট করেছিস? তা বলে টেস্ট করিনি, কিন্তু আমার মনে হচ্ছে। এবং আমি আজকে যখন গেলাম অমিতের কাছে, অমিত পুরোপুরি অস্বীকার করলো এবং আমাকে বলল যে ওর সঙ্গে আমার সম্পর্কটা অমিত রাখতে চায় না, অমিতের একটা অন্য সম্পর্ক অমিত জড়িয়ে গেছে। আমাকে চিনতেই, মানে আমাকে একদম অস্বীকার করলো, বলে হাওয়া হাওয়া করে কাঁদতে লাগলো। কিন্তু আমি বললাম না যে সেদিন বকুলের বোধহয় মানে শিউলি কথাগুলো বলছে আর একটু মন দিয়ে শোনা উচিত ছিল। এত ঘুমের ঘোর যে ও যে উঠে আলোটা জেলে ওকে 1 গ্লাস জল খাওয়াবে, ওর সঙ্গে ভালো করে কথা বলবে, শুনবে জিনিসটা, সেইটুকু ওর এনার্জিও হচ্ছে না। যেন মানে ও যেন পাশ ফিরে পাশবালিশটাকে সরিয়ে ওর দিকে একটু তাকাবে, ওকে একটু সান্ত্বনা দেবে, ওকে একটু বোঝাবে যে জীবনটা এই নয়, জীবনটা এগিয়ে যাওয়া।
সেইটুকুও পাচ্ছে না, ঘুমিয়ে যাচ্ছে। কেমন একটা যেন মনে হচ্ছে ওকে মাতালের মতো ঘুম সেদিন তাড়া করেছে, এবং সত্যি সত্যি ও কিন্তু ঘুমিয়ে যায়। পরের দিন সকালবেলায় যখন বকুলের ঘুম ভাঙে, তখন একটা বীভৎস কান্নাকাটির আওয়াজে ঘুম ভাঙে, এবং দেখে বাইরে এসে তার প্রিয় বন্ধুকে নামানো আছে, গলায় দড়ি দিয়েছে। এই মর্মান্তিক পরিণতি দেখে ও অজ্ঞান হয়ে যায়, এবং ওর বাড়িতে এই সম্পর্কের কথা কেউই জানতো না। প্রচণ্ড রকমের মানে ভেঙে পড়ে বকুল, এবং সেই অবস্থায় ওই যেহেতু আত্মহত্যা, ওকে পোস্টমর্টমে নিয়ে যায়, সমস্ত রিপোর্ট করা হয়। কাউরিরই তেমন ভালো আছি গো, তেমন কাউরিরই চেতনা নেই। একটা অল্প বয়সী মেয়ে, এবং ওরই বন্ধু এসেছে, ওরই বয়সী মেয়ে এসেছে, এখানে আছে, তার এরকম নির্মম পরিণতি। বেড়াতে এসছে মামার বাড়িতে, সেখানে সে গলায় দড়ি দিল। তার মা বাবাকে কি জবাব দেবে? গুড ইভিনিং। তার মা বাবাকে কি জবাব দেবে যে তোমাদের মেয়ে কি আমরা ঠিক দেখে রাখতে পারলাম না? আর বৃদ্ধা দিদা, বৃদ্ধ দাদু, তাদের তো কথাই নেই, তারা তো মানে মিনিটে মিনিটে ফিট হচ্ছে, অজ্ঞান হয়ে যাচ্ছে। যাই হোক, তারপরে দেখা যায় যে সত্যি সত্যি ও গলায় দড়ি দিয়েছে, কেউ ওকে মেরে ফেলেনি। পোস্টমর্টম রিপোর্ট এটাই আসছে, আর সব কিছু নর্মাল। ওর পেটেও কোনো বিষ যায়নি, বা ওর শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, কোনো জবরদস্তির চিহ্ন নেই, কিচ্ছু নেই। যখন ও কিন্তু আর বকুল আর বাড়ি ফিরতে পারছে না, ওদেরকে সান্ত্বনা দিতে তারপরের দিনই যাওয়ার কথা ছিল। হঠাৎ করে 3-4 দিন পরে বকুল মনে পড়ে যে ওকে আগের দিন রাত্রিবেলায় তো এই শিউলি কথাগুলো বলেছিল, অমিত বলে ছেলেটার কথা, যে ওকে ডিচ করেছে, ওর সঙ্গে সমস্ত রকম সম্পর্ক তার 3 মাস আগে ওর হয়েছে, এবং প্রেগনেন্সি আছে বলেছিল, এবং ওকে ও অস্বীকার করেছে। তো তখনই ছুটে গিয়ে ওই বকুলের মাকে গিয়ে সমস্ত কথা বলে যে কাকিমা, আমি একটা কথা বলতে ভুলেই গেছিলাম, এইরকম হয়েছিল সেদিন, আমার প্রচণ্ড ঘুমের ঘোর ছিল, এবং সেদিন আমি ওর কথাটা যে ওকে শুনে ওকে একটু সান্ত্বনা দেবো, বা তোমাদেরকে বলবো, তোমাদেরকে না বললে ওকে যে সান্ত্বনা দেবো, বন্ধুকে বলতেই পারে, সবসময় সেই মা বাবাকে বলবে না। আমি না সেদিন ঠিক নিজের মধ্যে ছিলাম না, আমার মনে হচ্ছিল মাতালের মতো ঘুম পাচ্ছে, এবং আমাকে কিন্তু এই কথাগুলো বলে গেছে, আমি বলে ও সব বললো। ওর মা শুনে বললো, আমি একটা এরকমই কিছু আন্দাজ করছিলাম, আমিও যে আন্দাজ করিনি তা না। একটা ঘটনা যখন ও বলছে, ওর মা মানে মাথায় হাত দিয়ে বসে আছে, এবং ওর বাবাকে বললো, বা ওর দাদা সময় দিলে ওর মা একটা কথাই বলছে যে আমি মেয়েটাকে শেষ দেখাও দেখতে পেলাম না, আমি বোঝাতেও পারলাম না যে এটা কিছু না, তবে ওর মামার বাড়ি আসার আগ্রহ দেখে, কারণ ওরা তো খবর পেয়ে চলে এসছে, আমার মনে হতো যে গ্রামে একটা কিছু আকর্ষণ ওর জন্য আছে, যে এর জন্য পাগলের মতো আসতো। এবং এবার মার্চ মাসের পরে গিয়ে ও খুব অন্যমনস্ক ছিল। তখন ওর ভাইদেরকেও বলে, মানে মামাদেরকে, ওর বাবাকে বলে, এবং লোকাল পুলিশ স্টেশনে যাওয়া হয়, এবং পুলিশ থেকে খুব ভালোভাবে স্টেপ নেওয়া হয়, এবং ওদের বাড়ি তল্লাশি করে ছেলেটাকে অ্যারেস্ট করা হয়। ছেলেটার বাড়ি তল্লাশি করে অনেক রকম চিঠি বা প্রমাণ, ছবি, সব রকম দেখে বুঝতে পারা যায় যে যে কথাটা বলছে সে কথাটা কিন্তু ভিত্তি ছিল, এবং ছেলেটা ওকে সুইসাইড করতে মানে প্ররোচনা দেওয়া বলে না, যে তুমি তাকে মৃত্যুর দিকে এগিয়ে দিলে, তুমি তাকে মেরে ফেললে না, কিন্তু তাকে তুমি মৃত্যুর দিকে এগিয়ে দিলে, সেইটা করেছে। সেটা প্রমাণ মিলল। নানা রকম মোবাইলে মেসেজ, তখনও ডিলিট করা হয়নি, মোবাইলে নানা রকম গালাগালি, যখন মেয়েটা ওকে মোবাইলে মেসেজ করছে যে অমিত তুমি আমাকে বাঁচাও, আমার এই অবস্থায় কোথায় যাব, তখন বলছে তুমি মরো, তুমি মানে লাস্ট মেসেজ করেছিল যেটা, তুমি মরে যাও, এইসব মেয়েদের মরে যাওয়া উচিত, এই বাচ্চাটা আমার কি প্রমাণ, এই উল্টো পাল্টা এইসব ধরনের কথা, মানে মৃত্যুর জন্য তাকে প্ররোচিত করা। এবং পুলিশ কিন্তু অমিতকে অ্যারেস্ট করে। এইসব ঘটনাগুলো একটা ঘটতে, মানে ঘটনাগুলো পুরো সময়, মানে ঘটনাগুলো পরিণতি পেতে অনেক সময় লাগে।
বেশ একদিনের তো ব্যাপার না, প্রমাণ হওয়া, পুলিশকে বলা, সেগুলো প্রমাণগুলো সংগ্রহ করা, আসা, যার সম্বন্ধে সেটা বলা তাকে ধরা, এবং এই যে আত্মহত্যা প্ররোচনা দেওয়াটা একটা অপরাধ, মানে শাস্তিযোগ্য অপরাধ, সেই অনুযায়ী কোর্টে কেস উঠলো, তারপরে তার শাস্তি হলো, সবই হলো। তারপরে সব থেকে অবাক কাণ্ড যেটা সেদিন আমাদের বকুল বলেছিল ওর বাড়ির লোককে, যেটা শুনে ওর বাড়ির লোকের মাথায় হাত পড়েছিল। বলেছিল যে তোমাদেরকে তাই আমি বললাম যে আমাকে এসে ও বলেছে, আমাকে এসে সমস্ত প্রবলেমের কথা বলেছে, কিন্তু তোমরা কি খেয়াল করে দেখেছিলে যে সেদিন আমি দরজা লক করে শুয়েছিলাম, এবং তোমরা কিন্তু আমাকে সেদিন ধাক্কা মেরেও দরজা খোলাতে পারোনি, বারবার ধাক্কা মারছিলে, মানে ওই মেয়েটার মামা, শিউলির মামা, শিউলিকে এই অবস্থায় দেখার পর বারবার ওর দরজায় ধাক্কা মেরেছিল। আমি আধো আধো ঘুম চোখে ওই বিভৎস কান্নাকাটির আওয়াজ শুনে আমি হুড়কো ছিটকিনি সমস্ত খুলে তারপরে বাইরে গেছিলাম। আমার স্পষ্ট মনে আছে আমি দরজা লক করেই সেদিন শুয়েছিলাম। আমি যদি দরজা লক করেই শুলাম, তাহলে আমাদের শিউলি আমার ঘরে ঢুকলো কি করে? এবং প্রথম কথা সেটা, এবং শিউলির পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী যেটা মৃত্যুর সময় দেখানো হয়েছে, যে একটা দেয়া হয় তো যে অ্যাপ্রক্স একটা এই সময়ের মধ্যে মারা গেছে, সেই সময়ের অনেক পরে কিন্তু বকুল বলছে মাঝ রাতের দিকে, এটা প্রথম রাতেও গলায় ধরে দিয়েছে, প্রথম রাতে মানে 12টা 12:30 দিকে, কিন্তু ওর বারবার মনে হচ্ছে যে অনেক রাতে যেন ওর ঘরে এসেছিল, কিন্তু তখন তো দরজা লক করা ছিল, ওর ঘরে তো আসার প্রশ্ন নেই। তখন ওর মামাটার খেয়াল হয় যে হ্যাঁ, তো ওকে তো দরজা লক অবস্থায় দরজা খুলিয়ে ওকে ওর বন্ধুর মৃত্যু সংবাদ দেওয়া হয়, তাহলে সেদিন ওর পাশে শুয়ে এত ঘটনা কে বলেছিল? হ্যালো তনুশ্রী, হ্যালো মধুরিমা। তো তাহলে, এবং সেই মিস্ট্রিটা কোনোদিনই সলভ হয়নি। শেষে ওরা এটাই ধরে নেয় যেহেতু ওই শিউলির আত্মা চেয়েছিল যে ওই অমিত বলে ছেলেটা যে ওকে ডিচ করে, সে প্রপার তার শাস্তি হোক, বা লোকে তাকে চিনুক যে সে একটা মেয়েকে কত বড় ঠকাতে পারে, তার মা বাবা জানুক যে সেই সুন্দর পৃথিবী ছেড়ে, তাদের মা বাবাকে ছেড়ে সে কেন চলে যাচ্ছে। সেই কারণেই হয়তো মৃত্যুর পর তার আত্মা শেষ কথাটা তার বন্ধুকে এসে বলে গেছিল, যেটা ওই বললাম না ঘুমের ঘোর ছিল বকুলের। বকুল ওর দিকে তাকাতে পারেনি, পাশ বালিশ নিয়ে পিছ ফিরেছিল, আসলে ওকে তাকাতে দেওয়া হয়নি ওর দিকে। আত্মা ওকে ঘুমের একটা ঘোর মতো তৈরি করে দিয়েছিল। দরজা লক ছিল তো, ঢুকবে কি করে কোনো মানুষ? এবং ওকে সমস্ত কথা যে বলেছিল সেগুলো সবই ঘুমের ঘোরে শুনেছিল। তার কারণ ওই আত্মা বলেই ওকে একটা ঘুমের ঘোরের মধ্যে ওকে রেখে দিয়েছিল এবং সমস্ত কথা প্রকাশ করেছিল, কারণ এই কথাগুলো প্রকাশ না পেলে হয়তো শিউলির আত্মা শান্তি পেত না, শান্তি পাচ্ছিল না, আরো বেশি অশান্তি পাচ্ছিল। কিন্তু ততদিনে অমিতকে কাস্টাডিতে নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে কিছু কেস আনা হয়েছে। পরে কি হয়েছিল সেটা জানি না, তবে যখনই কথাটা পরবর্তীকালে ওর বন্ধু বলতো, বকুল যখনই বলতো সবাইকে, দেখতাম বকুল কাঁদছে এবং গায়ে কাঁটা দিচ্ছে, কারণ সত্যি সত্যি সেদিন শিউলিকে বকুল দরজা খুলে দেয়নি। শিউলির আত্মা বকুলের পাশে এসে শুয়ে অমিতের সব কথা বলেছিল। তবে একটা কথাই শুধু মেলেনি, ওর ধারণা হয়েছিল প্রেগনেন্ট, হয়তো পিরিয়ডস মিস হয়ে গেছিলো ডেট, সেই কারণে ধারণা হয়েছিল, কিন্তু পোস্টমর্টম রিপোর্টে ওর প্রেগনেন্সির কোনো পাওয়া যায়নি। আসলে অল্প বয়স তো, কি টেস্ট করতে হয়, কি করতে হয়, কি না করতে হয়, সে সম্বন্ধে সম্যক ধারণা তখনকার দিনে ছিল না।
সেই কারণে এইসব ব্যাপারে এই যে এডুকেশনটা খুব দরকার, এই ব্যাপারে নলেজেবল হওয়াটা খুব দরকার। ও মনে করেছিল ওর হয়তো কোনো কারণে সে পিরিয়ডস হয়নি, ও মনে করেছিল যে ওর হয়তো বাচ্চা চলে এসেছে, প্রেগনেন্সি চলে এসেছে, যে ভয়ে হয়তো আত্মহত্যা করলো। ও যদি জানতো তাহলে হয়তো অমিতের ডিচ করাটার শোকটা ও সামলে নিত, কারণ একটা প্রতারকের জন্য মানুষ কদিনই বা কাঁদে। কিন্তু ওর মনে হয়েছিল যে ওর প্রেগনেন্সি আছে, বাড়িতে কি হবে, ওকে কিভাবে মারবে, বকবে, কি হবে, এই যে একটা বাড়ির লোকের সঙ্গে একটা দূরত্ব, সেই ভয়, হ্যাঁ সেই ভয় ও হয়তো মারা গেছিল, কিন্তু আদৌ পেয়ে ওর কোনো প্রেগনেন্সি ছিল না। সেই কারণে এখান থেকে আরেকটা জিনিস ও শিক্ষণীয়, যে ছেলে মেয়ের সঙ্গে মা বাবার সম্পর্ক কিন্তু বন্ধুত্বপূর্ণ হওয়া উচিত। মা বাবা আমরা যারা, তারা জীবনে কি ভুল করিনি? কেউ আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমরা জীবনে কখনো ভুল করিনি? আমি তো পারবো না। তাহলে আমরা ছেলেদের বেলায় বা মেয়েদের বেলায় এতটা প্রোটেক্টিভ হই কেন? এতটা মানে প্রোটেক্টিভ হওয়া ভালো, কিন্তু এত শাসন করি কেন? শাসনটা মনেই থাক না, তাকে আমরা কিছু জিনিস সম্বন্ধে সতর্ক করব, শাসন নয়। একদম মেয়েদের একটু শক্ত হওয়া দরকার। এবং শক্তটা কেন হতে পারে না যেন বিশালক্ষী, তার কারণটা হচ্ছে মা বাবার সাপোর্ট, যেটা খুব দরকার, সেটা কিন্তু সবসময় তারা পায় না। ওই যে একটা কড়া অনুশাসনের মধ্যে মানুষ হয় না, এটা করা উচিত না, ওটা করা উচিত না, এটা করা উচিত না, ওটা করা উচিত না। এর থেকে কি হয়, ওদের মনে একটা হয় যে আমি যদি এই কথাটা বলি যে আমার প্রেগনেন্সি আছে, কি হবে, কিভাবে মারবে, কিভাবে বকবে, কি হবে, এই কি হবে চিন্তা করতে গিয়ে ফুলের মতন একটা কুড়ি, থ্যাংক ইউ শশী, ওয়েলকাম টু মাই লাইফ, একটা ফুলের মতো জীবন কিন্তু ঝরে গেল। কিন্তু প্রেগনেন্সিও ছিল না, কিন্তু প্রেগনেন্সি এমন ছিল না, কিন্তু ওর আত্মা কিন্তু ওই সেদিন রাত্রিবেলায় ওর বন্ধুর কাছে এসে ওর আত্মাই কিন্তু সমস্ত অমিতের কীর্তিকলাপ ফাঁস করে দিয়েছিল। কাজী সেই মিস্ট্রিটা কিন্তু কখনো সলভ হয়নি, এটা মিস্ট্রি থেকে গেছিল। এটা ছিল আমার প্রথম ঘটনা। দ্বিতীয় ঘটনা বলি, ঘড়ি কাটা ক্রমশ এগোচ্ছে, কাজে আর বেশি হাই মহিদুল ইসলাম, হ্যাঁ সোনালিদি, ভীষণ সাংঘাতিক এটা। আর একটা গল্প বলি, আর একটা ঘটনা বলি। একটা মেয়ে আমাদের সঙ্গে ওই নিউজ রিডিং এবং প্রোগ্রাম অ্যাঙ্কারিংয়ে আমাদের সঙ্গে ক্লাস করতো। ও একটা ঘটনা বলেছিল আমাকে। তখন আমার চিরদিনই এই প্যারানর্মাল ব্যাপার নিয়ে খুব আগ্রহ, আর এবং আমাদের যখন অফ পিরিয়ড থাকতো কোনো কারণে, তখন আমরা এরকম গল্প করতাম। তো হ্যাঁ, খুব মর্মান্তিক ঘটনা। তো সেই মেয়েটি বলেছিল যে জানিস, মৃত্যুর আগে কিন্তু মানুষ বুঝতে পারে, অনেকে বুঝতে পারে, সবাই বলছি না, তাই ম্যাক্সিমাম মানুষ বুঝতে পারে। কিরকম? তখন ও বলেছিল যে ওর দাদু যখন মারা যায়, মানে যখন একদম শয্যাগত, তখন ওর দাদু একটা মেয়েকে দেখতে পেত। সেই মেয়েটি কে সে জানে না, তবে একটি মেয়েকে দেখতে পারতো, এবং মেয়েটাকে দেখে বারবার ওই দরজার দিকে তাকিয়ে বলতো, দেখ দরজায় বাইরে দাঁড়িয়ে আছে, আমাকে নিতে এসছে। কিন্তু ওরা কেউই তাকিয়ে কোনোদিনও দেখতে পায়নি। এবং এরকম ধরনের কথা শুনতে শুনতে ওরা অনেকটা ইউজ টু হয়ে গেছিল, যে ও দাদু কি না কি দেখছে, হ্যালুসিনেট করছে। কিন্তু প্রথম দিন দাদু দেখেছিল, ওদের দাদু যে ঘরে থাকতো, আমাকে মেয়েটার নাম ছিল শাবানা। তো মেয়েটি যে দাদু যে ঘরে থাকতো, সেই ঘর থেকে একদম বাইরের দরজাটা দেখা যেত, মানে সদর দরজা দেখা যেত, একদম লম্বা ধরনের হয় না, মানে ওর ঘরটা ছিল শেষের দিকে, দাদু যেখানে শুয়ে থাকতো সেখান থেকে ওই দরজা দিয়ে কে ঢুকছে বাগানের গেট দিয়ে, সেটা পর্যন্ত দেখা যেত। এবং ও বলতো যে, দাদু বলতো, ওই দেখ বাগানের মধ্যে দাঁড়িয়ে আছে, এবার বাড়িতে ঢুকবে। এর কিছুদিন পর ও দাদু বলা শুরু করেছিল যে বাড়িতে ঢুকে গেছে, জানিস তো ওই মেয়েটা। বলছে কে? ও তো আমি চিনি না, কিন্তু আমাকে ডাকে, আমাকে নিতে এসছে। এবং যখন বলতো না, তখন কিন্তু দাদুর চোখ নাকি একদিকে থাকতো, কিন্তু ওইখানে কেউ কোথাও দাঁড়িয়ে নেই। দিনেও বলতো, রাতেও বলতো। ক্রমশ দাদুর কন্ডিশন খারাপ হচ্ছিল, ও
ওরা ধরেই নিয়েছিল এ দাদু কি না কি দেখছে। ডাক্তারও বলেছিল যে এরকম আসলে বয়স্ক তো ভুলভাল বকছে, হয়তো ডিমেনশিয়া হয়েছে, না, ডিমেনশিয়া এক জিনিস আর এই দেখা একটা অন্য জিনিস। সে পার্থক্যটা ডাক্তার সেদিন বুঝতে পারেনি। এবং ক্রমশ সাবানার কথায় ক্রমশ ওই মেয়েটিকে ও দাদু দেখতো যে আস্তে 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 বার দরজা ছাড়িয়ে বাড়ির মধ্যে ঢুকে বাড়ির ডাইনিং ছাড়িয়ে ওর ঘরের সামনে এসে দাঁড়িয়ে আছে। ঠিক মানে যতদিন মৃত্যুটা কাছে কাছে আসছে ওই মেয়েটাও কিন্তু দাদু দেখেছিল আস্তে 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 কাছে আসছে। এবং যেদিন ও দাদু মারা যায় তার আগের দিন রাত থেকে বলছিল, দেখ না, তার 7 দিন আগে থেকে বলছিল, দেখ ঘরের দোরগোড়ায় বসে আছে, আমাকে এবার নিয়ে যাবে, আরও ছাড়বে না, জানিস তো আমাকে নিয়ে যাবে, এই কথাটা বলছিল। এদিকে ভালো করে চিনতে পারে না, এদিকে ভালো করে সে অনেক সময় ছেলেকে চিনতে পারছে না, তার বউকে চিনতে পারছে না, তাকে খাইয়ে দিতে হচ্ছে, তার সব কিছু বিছানায়, অথচ মেয়েকে চিনতে পারছে না। কিন্তু এই কথাটা স্পষ্ট বলতো, দেখ ও আমাকে না ঠিক নিয়ে যাবে, আমি এত করে বলছি আমি যাবো না, আমি সবারই সঙ্গে থাকবো, ও বলছে না তোমাকে নিয়ে যাব, আমি নিয়ে যাব, ভয় নেই, ভয় কি। এবং যেদিন মারা যায় দাদু, মেয়েটি বলেছিল সেদিন তার আগের দিন থেকে বলছিল, দেখ ওই আলমারিটা আছে না, আলমারিটার উপরে পা ঝুলিয়ে বসে আছে। এটা শুনে ওই ওদের জেনারেশন তখন ওরা ছোট আর কি, মানে এবং ওরা নাকি খুব মানে হেসে ফেলেছিল আর কি, ফ্র্যাকশন অফ সেকেন্ড আর কি। ওই দাদু অসুস্থ এটা মাথায় রাখতে পারিনি, মানে আলমারির উপর মেয়েটা বসে আছে দাদু যখন বলেছে তখন ওই ভাই বোনেরা একটু হেসে ফেলেছিল এবং বড়দের ডাঁট খাওয়াতে তখন চুপ করে গেছিল যে দাদু অসুস্থ, দাদু এরকম বলছে আর তুই হাসছিস। তারপরের দিন যখন শেষ মুহূর্ত পর্যন্ত দাদু যখন কথা বন্ধ হয়ে গেছে তখনও কিন্তু সে আলমারির উপরটা আঙুল দিয়ে দেখাচ্ছিল এবং দাদু মারা যায়। এইখানে যদি ঘটনাটা শেষ হয়ে যেত না তাহলে কাউরির মনে কোনো কোয়ারিস আসতো না, সবাই ধরেই নিত যে ওর দাদুর মারা যাওয়ার আগে হ্যালুসিনেট করছিল, আজে বাজে জিনিস দেখছিল, ভুলভাল জিনিস দেখছিল যেগুলো ঠিক নয়। কিন্তু ওর দাদু মারা যাওয়ার পর জিনিসটা খোলসা হলো। ওর মা যখন ঘর পরিষ্কার করতে গেল, দাদু মারা গেল, কাজ টাজ সব হয়ে গেল, তখন একটা অদ্ভুত জিনিস ওর মা দেখি চিৎকার করে উঠেছিল। সেটা শুনলে তোমরাও যথেষ্ট রকমের অবাক হবে এবং আমিও খুব অবাক হয়েছিলাম। যে জায়গাটায় বলতো মেয়েটা আলমারির উপর বসে আছে ঠিক সেই জায়গায় সিলিংয়ে দেওয়ালে পায়ের ছাপ, কোনো মেয়ের পায়ের ছাপ যেমন হয় সেরকম, মানে মেয়েদের পা তো বিশাল বড় হয় না, সব থেকে হচ্ছে কোনো মানুষের মতন পায়ের ছাপ ওই সিলিংয়ের নিচে দেওয়ালে কি করে হবে, ওখানে কি করে কে উঠবে, সিলিংয়ে কি করে হবে, সিলিংয়ে পায়ের ছাপ, মানে বুঝতে পারছো, কেউ তো আমরা স্পাইডারম্যান নই, তাহলে সে পায়ের ছাপটা কার পায়ের ছাপ, কিন্তু স্পষ্ট পায়ের ছাপ, ধুলো না কালো, মানে কালি মতন, মানে আবছা 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 দাগ পাওয়া গেছিল। এবং সেটা দেখে ওর মা ঝাড়াঝুড়ি বন্ধ করে চিৎকার করে উঠেছিল এবং সেই দাগ অনেককে দেখিয়েছিল। এবং অদ্ভুতভাবে সবাই দেখেছিল যে সিলিংয়ে পর্যন্ত পায়ের ছাপ, তার মানে দাদু হয়তো যাকে দেখেছিল, ও দাদু এটাও বলতো, ও শেষের দিন এটাও বলেছিল, দেখ হেঁটে হেঁটে যাচ্ছে সিলিং দেখিয়ে যখন কথা বন্ধ হয়ে গেছিল তখন বলতে পারছিল না, তখন দেখাচ্ছিল, মানে আগের দিন রাত্রিবেলায় বলছিল হাঁটছে আমাকে বলছে আর সময় নেই এরকম করে বলেছিল। ও দেখাচ্ছিল আমাকে পুরো, মানে দেখিয়েছিল পুরো। তো পায়ের ছাপটার কোনো সুরা কেউ কখনো খুঁড়ে পায়নি, কারণ কোনো মানুষের পক্ষে
দেওয়ালে ওঠাও সম্ভব না, আর কোনো মানুষের পক্ষে সিলিংয়ে ওঠাও সম্ভব না। তাই সেটাও আনসলভড মিস্ট্রি থেকে গেছিল। এই দুটো ঘটনায় আজকের আমার সম্ভারে ছিল। আমি যে ঘটনাগুলো বলবো বলে ঠিক করেছিলাম, যেহেতু কালকে বাধা বললো, কালকে আসতে পারলাম না। কালকে আমাকে বিশালাকে খুব সাহায্য করেছে, কারণ আমার দাঁতে একটা অপারেশন হবে, তার জন্য ডাক্তারের কাছে আমার যাওয়ার দরকার ছিল। এবং ডাক্তারের কাছে গেলে কতক্ষণ আমাকে বসিয়ে রাখবে বা কতক্ষণ আমার দেরি হবে, আমি একটা টেনশানে থাকতাম। আবার সেখান থেকে এসে যেহেতু একটা জিনিস, কালকে একটা ছোট্ট কাজ হয়েছে, সেই কাজটা করার পর আমার শরীর কতটা সুস্থ থাকবে, আমি কতটা স্বতঃস্ফূর্তভাবে লাইভ করতে পারবো নিশ্চিন্ত মনে, সে ব্যাপারে আমার একটা টেনশন ছিল। কিন্তু জানো তো, বিশালাকে বলা মাত্র বিশালাকে নিশ্চিন্ত আমাকে বললো যে আরে আমরা ফ্যামিলির মতো, তুমি কালকে লাইভ করবো। আমি মানে এত লজ্জা লাগছিল, কারণ আমি আজ পর্যন্ত কোনোদিনও আমি যেখানেই লাইভ করেছি কোনোদিনও আমি অ্যানাউন্সমেন্টের পর আমি লাইভ কখনো ক্যান্সেল করিনি। এবং ইভেন আমার হাত যেদিন সেলাই হয়েছিল সেটা বিশালাক্ষী হয়তো জানবে, কারণ বিশালাক্ষী তখন সেই গ্রুপে ছিল। আমি হাতে স্টিচ যেদিন হয়েছিল, মানে 4 দিন পর স্টিচ হয়েছিল, অস্বাভাবিক যন্ত্রণা নিয়েও সেদিন লাইভ করেছিলাম, কারণ কমিটমেন্ট ইজ কমিটমেন্ট। কিন্তু কালকে আমি সোনালিদি সত্যি তোমার প্রিয়, কাল কমিটমেন্ট রাখতে পারতো হয়তো। আমাকে যদি একবার বিশালাক্ষী বলতো যে তুমি লাইভ করো, একটু দেরি হবে, আমি লাইভ করতাম, কষ্ট হতো। কিন্তু সত্যি সত্যি মানে থ্যাংক ইউ, মানে কি মন থেকে আমার আমি খুব মানে নিশ্চিন্ত হয়েছিলাম যে আমার ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল করতে পারছি না, ওটাকে পোস্টপন করতে পারছি না। কারণ এই করে করে ডাক্তারের বাবার অসুখ হয়েছিল, অনেক ট্রিটমেন্টে দেরি হয়ে গেছে, আর দেরি করা যাবে না। তো কালকে আমি নিশ্চিত ডাক্তার দেখিয়ে এসেছি। যাই হোক, আমার এই ঘটনাগুলো কেমন লাগলো। ও, পায়ের ছাপটা ছেলের না মেয়ের বুঝলো কি করে? আচ্ছা, ছেলেদের পায়ের ছাপ অনেকটা বড় হয়, মানে পায়ের ছাপগুলো ছোট ছোট ছিল। আর ছেলেদের পায়ের গঠন আর মেয়েদের পায়ের গঠন, একটা যে আমাদের বুড়ো আঙ্গুল থাকে না, মানে যে প্রধান আঙ্গুলটা থাকে, সেই আঙ্গুলটার গঠন দেখলেও বোঝা যায় ছেলের পায়ের ছাপ না মেয়ের পায়ের ছাপ। দেখবে যে ছেলেদের পায়ের ছাপ আর মেয়েদের পায়ের ছাপের মধ্যে পার্থক্য থাকে, গঠনগত পার্থক্য থাকে, মানে ছোট ছোট পায়ের ছাপ। এই নয় যে বাচ্চাদের পায়ের ছাপ, অ্যাডাল্ট একটা মানুষের এরকম পা হয়, কিন্তু ছেলেদের মতো নয়। ছেলেদের পা যেমন একটা কেমন শক্ত শক্ত ভাব হয়, একটা কেমন যেন, সেইটা নয়। এবং সব থেকে যেটা অবাক কারণ, সেটা হচ্ছে ওই ছাদে পায়ের ছাপ থাকাটা কখনোই সম্ভব না। এর থেকে ওরা বুঝতে পেরেছিল মেয়ে, কারণ ও বলতো মেয়েটা বসে আছে। এবং সত্যি সত্যি একটা পায়ের ছাপ যখন ছোট ছোট, তখন ওরা ওই 2 2 4 করে নিয়েছিল আর কি। আচ্ছা, এবার দেখো আমার লাইভের সঙ্গী, তোমাদের দেখা দরকার। এই যে আমার মাম্মা, হ্যালো করে দাও, হ্যালো করে দাও, হ্যালো করে দাও, হ্যালো করে দাও, হ্যালো করে দাও। মাম্মা বসে আছে কেন বলো তো? ওর বাবা আসেনি তাই এখনো পর্যন্ত। আর এই যে ও মা, কার গায়ের উপর শুয়ে আমি দেখাচ্ছি মাম্মাকে। এই যে আমাদের গোল্ডু, এই যে গোল্ডুকে দেখতে পাচ্ছ নিশ্চয়। এটা সব আমার লাইভের সঙ্গে। যাই হোক, পরের সপ্তাহ ঠিক এই সময় চলে আসবো তোমাদের জন্য আরও কিছু নতুন কালেকশন নিয়ে। আজকে আমি সেইগুলো বললাম না যেগুলো আমার বলার কথা ছিল, যেগুলো আমি অ্যানাউন্সমেন্ট করেছিলাম যেগুলো বলবো, যেহেতু কালকে বাধা পড়ে গেছে, হয়তো সেগুলোই পরের দিন বলবো। তার সঙ্গে ভৌতিক গল্প থাকবে, কারণ আমার মেসেঞ্জার ভর্তি হয়ে যায় লোকের ইয়েতে, অনুরোধে, যে ভীষণ ঝগড়া শুরু করেছিল। আমি তো ভাবলাম যে এই লাইফটা বোধহয় চটকালো, তো আমার মেসেঞ্জার ভর্তি হয়ে যায় আননোন, মানে যারা জাস্ট ফ্রেন্ড লিস্টে আছে, কিন্তু আমার হার্টেলসে আছে, কিন্তু যারা আমার নাম্বার জানে না, যে ভূতের গল্প বলো, মানে তাদেরকে অন্য কোনো গল্প বলে সন্তুষ্ট করতে পারে। অন্য কোনো গল্প বলে সেটা এক্সট্রা, মানে ওটা ওই আমাদের 4th সাবজেক্টের মতন, কিন্তু ভূতের গল্প চাই আমার কাছ থেকে। ভূতের গল্প ভীষণ একটা ডিমান্ড থাকে, তাই ভূতের গল্প অবশ্যই বলবো। এমন বলবো, একবার চ্যালেঞ্জ করেছিলাম যে তোমাদেরকে ভয় দেখাবো যে
আমি অপেক্ষায় থাকলাম যে সোনালিদি একবার চ্যালেঞ্জ করেছিলাম যে তোমাদেরকে ভয় দেখাবো, এবং সেই চ্যালেঞ্জ করে বিশ্বাস করো সেদিন রাত্রিবেলা আমি আলো জেলে সারা রাত ঘুমাতে পারিনি। মানে আমি এরকম বোকা কোনোদিনও হইনি। মানে তোমাদেরকে ভয় দেখাতে গিয়ে নিজের লাইফটা আমি সাধারণত লাইভ করার পর সেই লাইফটা রাত্রিবেলায় শুনি, কারণ কোন জায়গাটা একটু ভালোভাবে বললে, কোন ওয়ার্ডটা অ্যাড করলে, কোন এক্সপ্রেশনটা দিলে একটু ভালো হতো। হ্যালো পিয়ালি, এ দেখো তোমার কালেকশন পরে বসে আছি, তোমার কালেকশন পরে পুরো বসে আছি, তাই তো বলি এতক্ষণে পিয়ালি এলো, দেখতে পাবে দেখো, দেখেছো আমি কত এইগুলো ভালোবাসি। আমি ঝিনুকের জিনিস, মানে আমার সমুদ্রের জিনিসই, সামুদ্রিক জিনিসই খুব পছন্দ, শেল খুব পছন্দ। যাই হোক, শেল করি সবই আছে এদের। তো আমার ওই মানে কি বলবো, আমি চ্যালেঞ্জ করেছিলাম তোমাদেরকে ভয় দেখাবো, এবং ওই লাইফটা আমি যখন রাত্রিবেলায় সেদিন একা ছিলাম, আমি চালিয়ে শুনছি যে আমি লাইফটা কেমন করেছি, আমায় কেমন লাগছে, আমার কোন জায়গাটা এক্সপ্রেশন ভালো হয়েছে, কোন জায়গাটা খারাপ হয়েছে। হ্যালো অ্যানা, লাইফ শেষ হতে চললো, তুমি অবশ্যই রাত্রিবেলায় শুনে আমাকে জানিও, রাত্রিবেলা লাইট অফ করে শোনো, যদি আজকে এমন কিছু ভয় না শোনো বাবা, ভয় ভালো অন্যরকম মনে আমার খুব গল্প দুটো মনে লেগেছে যখন শুনেছিলাম, এবং সেই একটা শুনেছিলাম পুরো একদম সেই ট্রেনিংয়ের সময়। তো অনেকদিন পর মনে পড়ে গেল, রিকালেক্ট করি তো আসলে, মানে কি কি জীবনে শুনেছি, কি কি হয়েছে, আর এটা বেশি দিন শুনিনি। তো যাই হোক, সেগুলো তোমাদের জন্য নিয়ে আসা। অনেক কিছু স্মৃতির গভীরে গিয়ে কী হয়, ওই চাপা পড়ে যায়, সেসব পাতায় ধুলো জমে যায়, সেই ধুলো ঝেড়ে সেসব বইগুলোকে আবার তোমাদের জন্য খুলতে হয় আর কি। স্মৃতির পাতা উল্টে উল্টে তোমাদের জন্য সেগুলোকে বলতে হয়, তাতে আমারও ভালো হয়, আমারই ভালো হয়। সেই স্মৃতিগুলো আবার বেঁচে ওঠে, যে স্মৃতিগুলো হয়তো সারা জীবনের জন্য ঘুমোতে চলে গেছিলো, তাদের ছুটি শেষ করে তারা আবার কাজে ফিরে আসে, তারা মন মস্তিষ্ককে সচল করে, মন মস্তিষ্ককে বলে যে আমরা আছি, তোমার সাথেই আছি, তুমি কিচ্ছু ভুলে যাওনি, শুধু একটু আমরা ঘুমিয়ে গেছিলাম। ভাল লাগছে? আচ্ছা, শুনে নিও। তো যাই হোক, সেটা লাইফটা দেখতে গেছিলাম যে কেমন লাইফটা হয়েছে। মা, আমি একটা সেই সামনে গিয়ে এরকম করে কি একটা এক্সপ্রেশন দিয়েছিলাম, সেই এক্সপ্রেশনটা দেখে, এবং কি করে জানি না কেন নিজের লাইফ দেখে, নিজেকে দেখে কারোর ভয় লাগে, এমন ভয় পেয়েছিলাম যে সারা রাত ঘুমোতে পারিনি, সকালে ঘুমোতে পারিনি, সারা পরদিন চেম্বারে কোনো রকম কাজে যেতে পারিনি, রীতিমতো স্লিপিং পিল খেয়ে এসি চালিয়ে আমার হাজব্যান্ডকে বললাম, আমার হাজব্যান্ড ভীষণ সিরিয়াস, মানে ও কোনোদিনই কোনো ব্যাপারে আমাকে বলে না যে কেন হলো, হাসলো। আমি বললাম কালকে এরকম, জানো তো আমার নিজের লাইফ দেখে এরকম হলো। তা আমি হলে কি করতাম, হো হো করে হাসতাম। বল তাই, একা ঘরে না শুনলেই পারতে, আমার পাশে বসে শুনলেই পারতে। আসলে তখন মাহির প্রবলেম হয়েছিল, মানে মাহি পিরিয়ডস হয়েছিল বলে গোল্ডিকে নিয়ে আমি আলাদা ছিলাম, নিচে ছিলাম। তো আমি আমাকে বল তুমি কাজে যাও, আমি টলছি, শরীর টলছে আমার, তুমি ঘুমিয়ে যাও, একটু ঘুমাও, কিছু হবে না, ঘুমাও, ঠিক হয়ে যাবে। তো আমি সত্যি সত্যি সেদিন কাজে যেতে পারিনি। কাজে আর তুমি হাসছো, দেখো সোনালি দিয়ে হাসছে, অথচ আমার বর কিন্তু হাসেনি। মানে আমি জানি না ওই লোকটা কি, আমার মনে হয় জানো তো, ও যখন জন্মেছিল একটা স্টক থাকে না আমাদের, মানে স্টক ফুরিয়ে যায় না, বাড়িতে হয় না, রান্না করতে গিয়ে তুমি দেখবে যে হলুদটা ফুরিয়ে গেছে, কালো জিরে ফুরিয়ে গেছে, নুন ফুরিয়ে গেছে। নুনটা খুব এসেন্সিয়াল, নুন ফোরালে চলে না, কিন্তু অনেক সময় আমাদের হয় না যে একটা কোনো মশলা ফুরিয়ে গেছে। ভগবানের ভান্ডারে হয়তো হাসিটা ফুরিয়ে গেছিল, ওই মানুষটা কি করে তো হাসি কন্ট্রোল করে। আমি যেখানে চোখে হয়তো জল ঝরঝর করে কাঁদছি, কোনো ঘটনা শুনেছি, কেউ একটা কিছু করলো, বেতারা কোনো কথা বললো, আমি কিন্তু তখনই হেসে দিই, তখনও। মানে আমার মাস্ক যখন পরতাম, মাস্ক একটাই কারণে মাস্ক আমার খুব সুবিধা ছিল, মাস্ক পরে হাসি লুকানো যায়। কারণ তুমি জানো তো, একটা কাজের জায়গায় অনেক রকম কথা, অনেক রকম লোকে বেফাস কথা বলে, অনেক রকম কথা বলে, সেগুলো আমাদের চুপচাপ নীরবে সহ্য করতে হয়। কিন্তু ওই মানুষটা যে কি মানুষ আমি জানি না, আজ পর্যন্ত জোকস বলেও আমি হাসাতে পারলাম, এবং আমাকে রীতিমতো বলতে হয় তুমি ব্যাপারটা বুঝলে আমি কি বললাম, বলো হ্যাঁ তাই বলে। তো আমি বলো তো, আমি পড়া জিজ্ঞেস করার মতো, বলো তো কি বললাম, মানেটা কি, তখন থেকে ঝরঝর করে বলছে, সেটাও গম্ভীর হয়ে। মানে আমি না রীতিমতো পাগল হয়ে গেছে ওই লোকটাকে আমি হাসাতে পারি। পিয়ালি আবার গায়ে লাগবে, কারণ পিয়ালি আবার একটু দাদা ফ্যান বেশি, দাদা দাদা করে,
যাই হোক, আমাকে জোকস বোঝাতে হয় বলে আমি জোকস বোঝাতে হয় না, বুঝেও হাসে না, হাসিটা তখন ওই আউট অফ স্টক হয়ে গেছিল। হয় না, তুমি দেখবে, তুমি ওরকম হয়, মানে ফ্লিপকার্ট অ্যামাজনে কিনতে গেলে তুমি দেখবে দেখায় আউট অফ স্টক, ওইটাই হয়েছিল। ও হাসি কম, ওর মধ্যে হাসি নেই। আমি ওর গালে টোল পরে হাসলে, আমার যদি গালে টোল পড়তো, আমি কতবার ছোটবেলায় জানো এরকম সেফটিপিন দিয়ে এরকম করছিলাম, গালে টোল আমার দারুণ পছন্দ। আমার গালে টোলই পড়ে না, আর ওর গালে কি সুন্দর টোল পড়ে। ওর মতো যদি টোল পড়তো, আমি সারাদিন বোধহয় বিনা কারণে পাগলের মতো হাসতাম, জোকারের মতন, মানে লোকে জোকার ভাবতো। কিন্তু আমার গালে টোল পড়ে, ওর গালে টোল পড়ে, টোলটা আমি দেখতেই পাই না। আমার বলছি বলে মনে পড়লো যে ওর গালে টোল পড়ে, মানে টোলটা কখন পড়বে, যখন সে হাসবে তখন তো টোল পড়বে। আরে হাসেই তো না, আমার মতো মেয়েকে বিয়ে করে কেউ হাসে না, তুই বলো তো। আমার মানে কি বলবো, আমার যতই আমার যেমন এখন সিচুয়েশনটা কি বলতো, আমার ছেলের টিচারের প্রবলেম হয়ে গেছে, ছেলের টিচার পাচ্ছি না, ছেলের পড়াশোনার খুব প্রবলেম হয়ে গেছে, কাজের লোক ছেড়ে দিয়েছে, মা কালকেও স্যালাইন দিতে হয়েছে, আমি ছিলাম না, মাকে একটা লোককে ছাড়িয়ে দিয়েছি, উল্টো পাল্টা খাইয়ে দিয়েছিল, এবং মা রীতিমতো, আমি এসে দেখলাম বেড রিডেন, সেটা আমাকে জানায়নি। কি তবুও সমস্যার মধ্যেও আমরা হাসি, সমস্যার মধ্যেও আমরা জোকস করি, কিন্তু এই মানুষটা না সিরিয়াস। যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট সপ্তাহে যে গল্পগুলো আমি তোমাদের জন্য জমিয়ে রেখেছি, যখন আসি না তখনও তোমাদের জন্য গল্প পেলেই, গল্প শুনলেই সেগুলোকে নোট করে রাখি, কিন্তু ভালো করে নোট করি, যেদিন বলি তার আগের দিন বা সেদিনই বলি, নোট করে রাখি, কারণ অতটা গুছিয়ে হয় না, জাস্ট ওই জিস্টটুকু নোট করে রাখি, এবং সেটার লিঙ্কটা রেখে দিই, বা কিছু একটা, যে সেই কোথা থেকে সে পেলো সেই বইটা বা কিছু, বা কাগজপত্র, বা তার অভিজ্ঞতাটাকে মস্তিষ্কে রেখে দিই সেভ করে। কালেকশন চলেই, লাইভে আসি চাই না আসি, মনে হয় একদিন না একদিন তো আসবোই, বলতে হবে। তাই পরের সপ্তাহ পর্যন্ত বিদায় নিচ্ছি, ভালো থেকো, শুভরাত্রি। Please subscribe to our channel Hana Tales. Comment, share, like, and don't forget to hit the notification bell for more videos.